খালি রাজকোষ, ফাঁকা সিন্দুক, খয়রাতের সরকারের বারন্ত ভান্ডার। সেই কারণে কি বছরের প্রথম রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল টাকা চাই, টাকা দাও। শুরু হয়েছিল বেআইনি জবরদখলে নির্মাণ, আইনি বা বেআইনি জমিতে বেআইনি ফ্ল্যাট, বাড়ি, দোকানঘর, বাজার, শপিং মল বানানো। মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, একটা পেনাল্টি নিয়ে লিগালাইজ করে দাও, টাকা জমা পড়বে রাজকোষে, ছাড়া হবে না দুর্নীতিগ্রস্ত বিল্ডার, প্রমোটার কিংবা রিয়েল এস্টেট কোম্পানিকে। যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। বেআইনি প্রমোটার থেকে বিল্ডার্স, এদের বেশিরভাগ যেহেতু তৃণমূলের ঘনিষ্ঠ, এদের খুঁজে পাওয়া যাবে না। দু একজন ছুটকো ছটকাকে লোক দেখানো গ্রেফতারও করা হবে। সম্পত্তি ক্রোকের হুমকি দিয়ে ফের কিছু টাকা আদায় করে নেওয়া। কিন্তু প্রতারিত সাধারণ মানুষ, দোকানদার, যারা শেষ কপর্দক খরচ করে দোকানঘর কিংবা ফ্ল্যাট কিনেছেন, তাদের কেনার দামের ওপর বা সরকারের নির্ধারণ করে দেওয়া দামের 20% দিতে হবে পেনাল্টি হিসেবে। অর্থাৎ যারা বেআইনি অনুমতি দিল, প্ল্যান পাস করলো, মিউটেশন করলো, তারা বেঁচে গেল। যারা প্রতারিত হলো তাদের দিতে হবে 20% পেনাল্টি, কারণ সরকারের ঘরে টাকা নেই। জুন মাসে দিতে হবে বাংলা আবাসের 12 লক্ষের দ্বিতীয় কিস্তি। দ্বিতীয় কোথায় টাকার খোঁজ? মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের সমস্ত কোঅপারেটিভ ব্যাংক, যেখানে রাজ্যের গরিব মানুষ, কৃষক, ভাগ চাষি, দিন মজুরি করা শ্রমিক, এলাকার রাজমিস্ত্রি, হিমঘরের কর্মচারীরা তাদের সঞ্চয় জমা করে রাখেন। মমতার নজরে রাজ্যের সেই কোঅপারেটিভ ব্যাংকগুলি। প্রথমত আনঅ্যাকাউন্টেড মানি, তার ব্যাখ্যাও করেছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত আনক্লেইমড অর্থাৎ দাবিদারবিহীন অ্যাকাউন্ট, এবং 3, দীর্ঘদিন যে অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই অ্যাকাউন্টগুলি। মুখ্যমন্ত্রীর দাবি সেই সব টাকা ট্রেজারিতে জমা করতে হবে, কারণ সরকারের ঘরে টাকা নেই। সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা, আগামী 2 মাসের মধ্যে সেই টাকা ঢোকাতে হবে সরকারের রাজকোষে। অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। বুঝলেন কি বললাম? কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? কে? কৃষ্ণা গুপ্তা? ইয়েস ম্যাডাম। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমরা ইনকোয়ারি করবো ম্যাম, যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেবো। আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে, দেখে নিচ্ছি ম্যাডাম আগে থেকে। ওকে ম্যাডাম। সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো, ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল, অনেক ফেক অ্যাকাউন্ট। জি ম্যাডাম। সেগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে রাইট, ঠিক আছে ম্যাডাম, গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে। একইভাবে মুখ্যমন্ত্রীর নজর রাজ্যের যাবতীয় ডেভেলপমেন্ট অথরিটি, কোঅপারেটিভ অথরিটির ফিক্সড ডিপোজিটের দিকে। সেই টাকাও এখন নিয়ে নিতে চাইছে রাজ্যের সরকার। সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি, যেমন হলদিয়া, সুন্দরবন, জঙ্গলমহল, উত্তরবঙ্গ, এই ধরনের ডেভেলপমেন্ট অথরিটিগুলির বেশ কিছু টাকা ফিক্সড করে রাখে এমার্জেন্সি কাজের জন্য, বা চলমান কাজ মাঝে কোনো কারণে আটকে গিয়েছে সেই কারণে। এবার সেই টাকা আলমারিতে ফেলে না রেখে ব্যাংকে রাখলে একটা সুদও মেলে। দীর্ঘমেয়াদী হলে ফিক্সড করে রাখা থাকে বাড়তি সুদের কারণে।
এবার সেই ফিক্সড ডিপোজিটে নজর পড়েছে মুখ্যমন্ত্রীর। তার দাবি ওই টাকাও ফেরত আনতে হবে ফেব্রুয়ারির মধ্যে সরকারি কোষাগারে। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 ডেজ। আপনারা সিএসকে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। মাত্র 3টে উদাহরণ দিলেও আরো অনেক ক্ষেত্র থেকে কোষাগারে টাকার পরিমাণ বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তার কয়েকটা অবশ্যই আয়ের উৎস বটে। বাংলার নদীগুলো থেকে যথেচ্ছ বালি তোলার টেন্ডার, উত্তরবঙ্গের পাহাড়ি নদী থেকে ডলোমাইট তোলার টেন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর একটা বলি, স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি। আর জয়গাঁওতে তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেক টাকা আসে গভর্নমেন্টের, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এতদিন কি নদী খাত থেকে বালি তোলা হচ্ছিল না? কারা তুলছিল? স্থানীয় তৃণমূল নেতা, পুলিশ আর বালিচোরদের নেক্সাস এই বেআইনি বালি তোলার সঙ্গে যুক্ত। একথা সরকারও জানে। সেই কারণে 23-24 আর্থিক বছরে বালি তোলায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তারপরেও অবাধে উঠছিল বালি। এবার সেইগুলিকে লিগালাইজড বা আইন মোতাবেক বালি লুঠের টেন্ডার তুলে দেওয়া হবে এই সব বালি মাফিয়াদের হাতে। আর সেখান থেকে আয় বাড়াবে রাজ্যের সরকার। কারণ বোঝাই যাচ্ছে, শুধু মদ আর লটারি বিক্রির টাকায় রাজকোষ ভরলেও সরকারি খয়রাতি বেড়েই চলেছে পাল্লা দিয়ে। সেই কারণে মুখ্যমন্ত্রী একটা ম্যাজিক চাইছেন 2026 সালের বিধানসভার নির্বাচনের আগে। আজ বাংলার সেরা ম্যাজিশিয়ান পিসি সরকার সিনিয়রের জন্মদিন। মুখ্যমন্ত্রী তেমনই একজন পিসি চাইছেন রাজকোষে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।